আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আমাদের বন্ধু মাসুম, অনেকেই মাসুমকে চেনে। মাসুম আমাদের হাই স্কুল সরগঞ্জ পাইলট হাই স্কুল থেকে আমরা একসাথে পড়ালেখা করছি, অনেকে আছে প্রাইমারিতে পড়ালেখা করেছে। তো মাসুম বিশেষত ওনার যেটা বিশেষত্ব সেটা হলো যে সে, আমরা তখন থেকে দেখে আসছি যে সে তখন থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসা করতে তাকে দেখছি আমরা সেই ছোটকাল থেকেই। এবং পড়াশোনা ব্যবসা করে সে নিজেই তার পড়াশোনা কন্টিনিউ করছে এবং পরবর্তীতে সে পড়াশোনার পাশাপাশি তার যে মিশন তার যে লক্ষ্য ছিল, সে আস্তে আস্তে ব্যবসা করে করে সে তার নিজস্ব চেষ্টায় সে দেশের গণ্ডি করে এখন সে আমাদের প্রবাসী বন্ধু। তো প্রবাসী বন্ধু আমাদের অনেকেই থাকলেও মাসুম বিশেষত তার একটা জিনিস ভালো এবং খুবই আমাদেরকে আনন্দ লাগে যে ও বিদেশে থাকলেও প্রতি বছরেই সে বেশ কয়েকবার দেশে চলে আসে। তো অনেকে দেখা যাবে ঢাকায় থাকে কিন্তু দেশে আসতে পারে না, কিন্তু মাসুম অবশ্যই সে যেখানে আছে আল্লাহ হয়তো তাকে ভালো রেখেছে এবং সে অবশ্যই তার চেষ্টায় সে যে জায়গায় আছে অবশ্যই সে সফল। বিধায় সে তার ইচ্ছে মতো সে দেশে বেশ কয়েকবার দেশে চলে আসে বাবা মার খবর নেওয়ার জন্য। এবং যখনই আসে সে ছোটাছুটি করে আত্মীয় স্বজন এবং বাসায় তার যতটুকু তার সময় দেওয়ার দেয় এবং সে যতই ব্যস্ততা চলে আসে। আমরা মাসুমকে যে পাই সে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, কিন্তু সে ব্যাপারে আসলে কথা বলা হয় না বা স্মৃতিও নাই। তো মাসুম সহ একটা ভিডিও করা এই কারণেই যে মাসুম একটা অনুপ্রেরণার জায়গা, যে আমরা অনেকেই বিভিন্ন রকম ভাবে পড়াশোনা করে চেষ্টা করে বিভিন্ন কর্মে আছি, কিন্তু হয়তো আমরা অর্থনৈতিকভাবে সেভাবে করে হয়তো সফলতার যে এটা সেটা হয়তো পার করতে পারিনি বা সেভাবে করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু মাসুম দেশের বাইরে থাকলেও সে অনেক টাকা খরচ করে প্রতি বছরে বেশ কয়েকবার আসে এবং যায়, যেটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার জায়গা। ওই জন্য মাসুমের কাছ থেকে বিশেষ করে আমাকে অনুপ্রাণিত করে। মাসুমের কাছে শুনতে চাই যে তুই যে থাকলি, আবার ঢাকায় গেলি, বিদেশে চলে গেলি এত অল্প সময়ের মধ্যে, এখন আবার আসা যাওয়া করিস, সংক্ষেপে যদি বলিস যে কীভাবে করে তুই গেলি এবং এখন তুই কেমন আছিস এবং নিজেকে কি মনে হয়? প্রথমত সবাই আসসালামু আলাইকুম। আর সেটা হচ্ছে যে আমি ছোটোকাল থেকে এখানেই সীতাকুণ্ডে বড় হয়েছি, সীতাকুণ্ড পাইলট বিদ্যালয় থেকে। আমার ক্লোজ ফ্রেন্ড, আমি সীতাকুণ্ড পড়াশোনা শেষ করছি ডিগ্রি কলেজ থেকে, তারপরে ঢাকাতে জব করছি। জব করার পাশাপাশি আমি ফিরে আবারও MBA করতে যাই পোল্যান্ডে পড়াশোনা শেষ করি 1 বছরে শেষ হয়ে যায়, বাট কিছু কারণে 1.5 বছর লাগে আমার। তারপরে পড়াশোনা শেষ করে আমি স্পেনে যাই ঘুরতে। স্পেনে ঘুরে যা দেখি ওয়েদারটা আমাদের দিনাজপুরের মতো। আমি ছিলাম ভ্যালেন্সিয়াতে। তো ওখানে আমি কিছুদিন কাজ করি, পরে ব্যবসা করি আবারও। করার পরে সেখানে কিছুটা আমার ক্ষতিগ্রস্ত হই ব্যবসাতে। তা আমি আমার হাল ছেড়ে দিই। পরে আমি চলে যাই আবার কানারি আইল্যান্ডে। স্পেনে একটা দ্বীপ, এখানে 7টা দ্বীপ আছে, তার মধ্যে একটা দ্বীপ হচ্ছে কানারি আইল্যান্ড। সেখানে আমি নতুন ব্যবসা শুরু করি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তুই ওখানে আছিস? ওখানে পার্মানেন্ট, এবং আমার বিজনেস 2 জায়গায় আছে। মাদ্রিদেও আমি করি 6 মাস, আর 12 মাস করি আমি। ব্যবসা জায়গাটা শুনবো, কিন্তু যে পোল্যান্ডে যে গেলি, হ্যাঁ, প্রথমে তো পোল্যান্ডে গেলি। হ্যাঁ, পোল্যান্ডে যাওয়ার আগে তোর মানে যে মূল পিছনে যে ইয়েটা, মনে কর যে তোর আমরা যে ব্যাকআপ খুঁজি, যে পিছনে আমাদের সাপোর্ট থাকবে বা মনে কর মানে অর্থনৈতিক একটা সাপোর্ট থাকবে বা বিশেষ একটা অনুপ্রেরণা থাকবে, হ্যাঁ, বা নিজস্ব একটা ইচ্ছা, হ্যাঁ, তোর নিজস্ব ইচ্ছাটা বেশি ছিল না পিছনে কারো অনুপ্রেরণা ছিল না, এবং যে অর্থনৈতিক যে যোগানটা, এই 3টা জিনিস কিভাবে করে? এখানে একটা বড় ইম্পর্টেন্ট কথা আছে, যেটা তুমি মনে করো। থ্যাংক ইউ। আমি প্রথমত একটা অফিসে জব করতাম, কনসালটেন্সি ফার্মে। সেই অফিসে একজন ছিল MD, তার নাম MD সুমন তালুকদার। উনি খুব অনেস্ট ব্যক্তি ছিল, পরে কি হিসাবে জানি না এখনো। তো আমার কাছে উনি আমাকে অনেক শক্তি, ব্যাকিং এবং ব্যাকআপটাও দিচ্ছে। সেই ব্যাকআপটা আমাকে অনেকটাই করছে এবং উনি আমার ফ্যাসিলিটি অনেক করেছে। আমি উনার সেই আস্থাটা অর্জন করতে পারছি এবং উনি তোকে অনেক মানে অনেক করতো আর কি। হ্যাঁ, অনেক স্নেহ করতে, কর্মের মাধ্যমে সে অর্জন করছে। হ্যাঁ, উনি আমাকে অনেকজনের অনেক টাকা লাগছে, বাট আমার কিছু টাকা আমার স্কলারশিপ দিচ্ছে উনি। যেটা স্কলারশিপ নিয়ে আমি পোল্যান্ডে যাই। যাওয়ার পরে আমাকে একটা ল্যাবে উনি চাকরি ম্যানেজ করে দেয় ইউনিভার্সিটির ভিতরে। তো ওইটার মধ্যে আমার টিউশন ফি আমার লাগে, এবং হোস্টেলে যে ফ্রিটা মানে একটা অ্যাকোমোডেশন লাগে, ওই অ্যাকোমোডেশনটা আমাকে দিতে হয় না, উনি ওটা ম্যানেজ করে দিয়েছে। তো আমি ওই ল্যাবে জব করতাম, ওইটার মাধ্যমে বাইরে অল্প জব করতাম, যেটাতে আমার খাওয়া খরচ এবং সামথিং বাসাও পাঠাতে পারতাম। এভাবে আমি চলছি।
আচ্ছা আচ্ছা। মূলত ওনার ব্যাকিংটাতে আমার অনেক সাপোর্ট করছে, যেটা মানে মূলত তোর পুঁজি বলতে গেলে তোর হলো ওই সততা এবং মানে সততা, main ওখানে যে সততা, হ্যাঁ। মানে কর্মের যে ওখানে তোর দক্ষতা দিয়ে তার যে Right, ওনার right. ওনার যে একনিষ্ঠতা বা ওনার যে একটা স্নেহ অর্জন করা, ভালোবাসা অর্জন করা, হ্যাঁ। ওটাই তোর মূলত মূল পুঁজি নাকি? এটাই মূল পুঁজি ছিল আমার, অনেস্টি এটা ছিল আমার মূল পুঁজি, এখনো এটাই। এখনো এটাই। আমি ব্যবসা বিজনেস করি এবং সবসময় অনেস্টি কাজ করি। আচ্ছা, এখন তুই যে বলতেছিস যে ব্যবসা, তাহলে তোর দুই জায়গায় আমি 2 জায়গায় ব্যবসা বিজনেস করি। কি ব্যবসা ওটা? সেটা হচ্ছে আমার হলো এই যে টেক্সটাইল। টেক্সটাইল দুই জায়গায় কি তোর মানে ওই textile- টেক্সটাইল শপ আছে? হ্যাঁ, সব আছে। একটা যে কানাডি আইল্যান্ড থেকে ওখানে কয়েকটা শপ আছে, আচ্ছা কয়েকটা গোডাউন আছে, তার সাথে শপ আছে 2টা, এবং নিজস্ব শপ আছে আমার। আচ্ছা আচ্ছা। নিজেরও শপ আছে এবং তুই অন্য ব্যবসার সঙ্গে বা অন্যখানেও জড়িত নাকি? হ্যাঁ, দুটাই। দুটাই। তো তুই যে আমার প্রতি বছর বছর আসছিস তো অনেক খরচ নাকি? এখন ইনকাম হলে খরচ হবেই স্বাভাবিক। একবার আসতে কত টাকা খরচ হয়? একবার আসলে বাংলাদেশ টাকা 1,20,000 টাকা ডিপেন্ড রাউন্ড আসা যাওয়া? আসে যাওয়া। আসা যাওয়া। এটা ডিপেন্ড করে কখন কত ফেয়ার হয়। আচ্ছা প্লেন ফেয়ারটা ডিপেন্ড করে, কোন সময় অনেক হাই থাকে, কোন সময় কম থাকে। তো বেশিরভাগ এখন তো হাই চলতেছে, আমার সময় বেশিরভাগ হাই আসছে 1,20,000, 1,20,000, 1,00,000 পড়ে যায় নর্মালি বাংলা টাকায়। মানে যদি তুই চাকরি করতে তাহলে তো এইভাবে করে আসতে পারতো না, যেহেতু তোর ব্যবসার নিজস্ব একটা ইয়ে আছে নাকি? এটা সমস্যা, অনেক সমস্যা। চাকরি করলে সমস্যা হয়তো, অবশ্যই এত আসে। কিন্তু ব্যবসা করলে সমস্যা নেই। অনেকজন চাকরি অনেক হাই আছে, তারা করে, দেখা যায় তো ভালো ভালো জব করে, তারা হয়তো পারে। বেশিরভাগ আসে না, তো এত আর্লি আসে না আসলে। তো তোর এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় অনেকে যে টাকা পয়সা নিয়ে মনে কর বাসায় থেকে বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা জোগাড় করে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েও যাইতে পারতেছে না, হ্যাঁ, আবার মনে কর তুই যেমন চেষ্টা করে চলে গেছিস, তো এখন মনে কর যে তো অনেকে আবার আছে যে টাকা পয়সা অনেক জায়গায় দিয়ে তারা ক্ষতিগ্রস্ত, জমি বিক্রি করে বা বিভিন্নভাবে বাসা থেকে নিয়ে টাকা পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত, কিন্তু অনেকে আবার তারপরেও যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো সংক্ষেপে তার জন্য মানে তুই যদি পরামর্শ একটা সংক্ষেপে দিস যে কিভাবে করে তারা মনে কর যে তারা আসলে ইয়ে করতে পারে, চেষ্টা করতে পারে। বর্তমান যুগে হচ্ছে আমাদের ডিজিটাল যুগ এবং কম্পিউটারের যুগ। এই যুগটাতে সবকিছু ওপেন করা যাওয়া আছে, এবং এর মাধ্যমে কোনো দালাল ধরা উচিত না। দালাল ধরলে ওই টাকাটা মায়ের যাবে, এটা 100% শিওর, প্রথম কথা। হ্যাঁ। এখন মনে করি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন এখন স্পেনে অবশ্যই আমাদের ওয়ার্ক পারমিট খুব কম ছাড়ে, খুব রেয়ার। যেসব ওয়ার্ক নাই, ওয়ার্ক সাধারণত রেয়ার পাওয়া যায়। যেমন আমাদের যে কালচারের কিছু কিছু দোকানপাট বা কিছু আছে, এরা সাধারণত লোক নিতে পারে, বাট ওদের সেম জব নিতে হয় না, কারণ ওরা বলে আমাদের দেশে লোক আছে, সেটা হবে না। বাট আমি বলতে চাই, এখন বর্তমানে ইউরোপের অনেক দেশে মানে ওয়ার্কার শর্ট পড়ছে প্রচুর, মানে ওয়ার্কার দরকার। এক্সাম্পল জার্মানিতে যে কেউ যেতে পারবে, কোনো ব্রোকার কাউকে ধরতে হবে না। তারা যদি চায় আমি যাব, মনে হয় 1.5 লাখ বাংলা টাকা হইলেই সে যেতে পারবে। আমি যেটুকু জানি, আমার জানা মতে ফার্স্ট তাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। একটা হচ্ছে A1, B2, এই দুটো ল্যাঙ্গুয়েজ যদি করে, আমার ঢাকা ইউনিভার্সিটিতেও আছে এবং প্রাইভেটও করতে পারে, বাট এই দুটো যদি করে, সে ব্যক্তি দেখবে তার স্কিলটা কোনটা, ওই স্কিল অনুযায়ী সে ওখানে নক করবে, তার সার্টিফিকেট সব পাঠাবে, যেমন ল্যাঙ্গুয়েজ কোর্সটাই পাঠাবে মূলত। আর পাসপোর্টের ফটোকপি এগুলো নোটারি করে অ্যাপ্লাই করলে এটা উইদিন 15 দিনের মধ্যে এটা চলে আসবে রেজাল্ট। 1 সপ্তাহ লাগতে পারে। যারা অনেক টাকা নিচ্ছে, হ্যাঁ। মানে মিডিল ম্যান আর কি, যারা হ্যাঁ। ব্রোকার বল, মিডিল ম্যান বল আর দালাল বল, তো ওরা মানে কি শুধু প্রসেস করার জন্যই এই টাকাগুলো নিচ্ছে? তুই যেমন এই অ্যাডভাইসটা দিলি, মনে কর যে এভাবে করে যেতে পারে, ওনারাও জানে এটার উপরে টাকা তারা ব্যবসা করে দিচ্ছে, একটা মনে কর যে টাকা নিচ্ছে এবং তাদেরকে দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছে, ফেল করলে তারা যেতে পারতেছে না বা পাস করলে যেতে পারতেছে, বিষয়টা কিরকম? আসলে তাদের এটা একটা প্রফেশন, তাদের ব্যবসা, এটা বিজনেসটা, ব্যবসাটা তো লস করে যাবে না। এখন যে ব্যক্তি একা যেতে পারবে 1.5 লাখ টাকা দিয়ে, যে ল্যাঙ্গুয়েজ কোর্স করে জব নিজে সার্চ করবে এবং অ্যাম্বাসি নিজে ফেস করবে, তো তারা শুধু ওটা বলে দিচ্ছে, ওটার জন্য তারা টাকাটা নিচ্ছে হয়তো। আর হয়তো তারা জব সেট করে দিচ্ছে, জবের একটা কন্ট্যাক্ট হচ্ছে, এটা তো টাকা লাগে না। এটা একটা বিজনেস আছে, আমি তাদের খারাপ বলবো না, কারণ তাদের একটা বিজনেস, এটা আমি বলতে পারবো না যে না তারা এটা চিটিং করতেছে। এটা বাকিরা যে যাবে সে বুঝে নিতে হবে, হ্যাঁ, বাট এটা তাদের বিজনেস। তো অনেকেই তো মনে কর যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, তুই যেহেতু প্রতি বছরেই বেশ কয়েকবার আসিস, তো তাদের জন্য তো তুইও একটা মনে কর উদ্যোগ নিতে পারিস বা একটা
যে কোনো একটা তাদেরকে পরামর্শ দেওয়া বা একটা সেন্টার করা, লোকালি যারা যেতে চায়, যেমন 1.5 লাখ টাকা দিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ। অনেকে তো মনে কর যাওয়ার জন্য 10 লাখ 15 লাখ টাকা, 5 লক্ষ টাকা এরকম তো অনেকেই আছে দিয়ে তারা মনে কর ক্ষতিগ্রস্ত হয়ে হ্যাঁ, আছে। হচ্ছে, আমি শুনতেছি। তো তুই গিয়ে আমাদের জন্য সেরকম যদি কোনো সুযোগ থাকে তাহলে বললি আমি যেহেতু তুই আমাকে এটা বলছিস, হ্যাঁ। আমি তোকে শেয়ার করে যাচ্ছি একটা জিনিস। আমি ট্রাই করবো যাই কোনো প্রফেসর ধরবো এবং অনলাইনে যদি ক্লাস করা যায় তাহলে আমি একটু সেন্টার ভাড়া করবো বা তুই করলি, সেটা দিয়ে আমি বিয়ার করবো। আমার কোনো বেনিফিট নাই। তারা নিজেরটা নিজে অ্যাপ্লাই করবে, স্টাডি করবে, আর তারা সার্টিফিকেটটার জন্য অনলাইন সার্টিফিকেটও পাবে, উইথ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবে ল্যাঙ্গুয়েজের উপরে, আচ্ছা। ওইটাও পাবে। এই দুটো যদি কাজ করে আমাদের দরকার, আমার সার্টিফিকেট দিয়ে চলে যাবে, তাদের কাছে কোনো যোগাযোগ থাকবে না। তারা নিজেরাই অ্যাম্বাসি ফেস করবে, জবটা নিজেই অ্যাপ্লাই করতে হবে, ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। এবং এখানে একটা কথা হচ্ছে যদি আমি ট্রাই করবো স্প্যানিশ, জার্মানি, এই দুটো শেখার জন্য, তো আমি যাবো প্রফেসরের সাথে যোগাযোগ করবো। যদি হয় তাহলে অনলাইন লাইফে ক্লাস করতে হবে। এটা হবে সম্ভবত, ক্লাসে যদি করতে পারি রাত 10টার পরে হবে। আর যারা মেয়েরা আছে নার্সিংয়ে করতে চায়, আমি এটা কথা বলি, তারা ওই কোডটা দিয়ে তারা বাসায় বসে করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিদের উপর, প্রত্যেক ব্যক্তিকে আসতে হবে না যে আমাদের এখানে আসতে হবে, আমি সেটা যেখানে দেবে, তারা বাসায় বসে করতে হবে অনলাইন। এটা সিস্টেম করে দেবো। অনেকজন কাজ আছে যে কাজ করতে পারতেছে, কাজের মধ্যে ফাঁকা হলে ওই ল্যাঙ্গুয়েজ দেখি। বাট আমি বলবো যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন বা স্প্যানিশ শিখতে যাবেন, তারা অবশ্যই লেটার শিখবেন প্রথমে। লেটারগুলো শেখার পরে, আজকাল ইউটিউব সব সহজ, লেটারগুলো শেখার পরে আপনারা সেন্টেন্স শিখবেন, তারপরে নিউজ পেপার পড়বেন, ওখানে ড্রামা দেখবেন, ওখানে মুভি দেখবেন, এবং 2-3 ফ্রেন্ড মিলে আপনার গ্রুপিং করবেন, গ্রুপিংয়ে আপনারা কথাবার্তা বলবেন প্রতিদিন, আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা, আপনাদের 6 মাসের জায়গায় 4 মাস নিতে পারে। আচ্ছা আচ্ছা। তো তুই গিয়ে কথাবার্তা বলে যদি সম্ভব হয় জানালে আমরা অবশ্যই জানাবো। আমি তোকে আমরা কথা ভিডিও করে দিচ্ছি। অবশ্যই একটা কন্টেন্ট বানাবো। আমি try বা করছি। লোকালি আমরা হয়তো যারা আছে তাদেরকে আমি আমাদের চেষ্টা জানাবো যে করবো, তারা যদি তোর যদি মাধ্যমে উপকৃত হতে পারে, আমি হ্যাঁ, সেখানে সেই কমিউনিটিতে তোর মাধ্যমে গিয়ে তারা যদি সেখানে না, এটা আমার এরিয়ার জন্য আমি করতে ইচ্ছুক। আমাদের আচ্ছা। আমাদের এই এলাকা আমাদের আচ্ছা, সেটার অপেক্ষা থাকলাম। তুই ভালোভাবে সুস্থভাবে যা, ইনশাআল্লাহ। ঘুরে আসলে বা ওখান থেকে জানালে আমরা একটা ব্যবস্থা করবো। Okay. আর আরেকটা জিনিস যেটা জানার খুব মানে প্রায় আমার ভিতরে এটা কাজ করতেছে, যেহেতু ওখানে থাকিস এবং বাজার করিস, আমাদের দেশে এখন মনে কর আলুর কেজি হলো 70 টাকা 75 টাকা 80 টাকা। হ্যাঁ, তো ওই দেশে যে সবজি বা এই যে আলু, বা তোরা ওখানে যেই টাকার মান এটা আয় করিস বা এখানকার বাংলাদেশের টাকার মান, ওই তুলনায় ওই দেশের সবজির দাম বেশি না আমাদের দেশে সবজির দাম বেশি, বিশেষ করে যেগুলো না যে আলু চাল এগুলো? যেমন আগে আমরা চাল খেতাম ওখানে 73 সেন্ট, প্রায় 8-9 বছর 73 সেন্টই খাইছি, কোনো বাড়ে নেই। কিন্তু এই যে একটা গ্লোবাল যে একটা ক্রাইসিস চলতেছে, যুদ্ধ বা সামথিং কিছু, এর মধ্যে এখন আমরা চাল খাচ্ছি 1 টাকা 20 পয়সা একটা। আর অনেক চাল যেটা আমি খাই সেটা হচ্ছে 2 টাকা। 2 টাকা আমি বাংলাদেশে 226 টাকা কেজি। মানে ওখানে তো আয়টাও তো বেশি, নাকি? আয়টাও বেশি। মানটাও তো বেশি, ওই অনেক হিসেবে। বেশি, অনেক বেশি। ওই তুলনায় কি ওই দেশের মনে কর যে যেই টাকার মান, আমাদের দেশের টাকার মান, ওই তুলনায় তাহলে কি ওই দেশের চালের দাম বা সবজির দাম কি এই কম্পারেটিভলি কি কম না বেশি? বাংলাদেশে বেশি না ওখানে? না, ওখানে কম কোথায়? ওখানে বেশি। কারণ ওখানে আলুটা দেখ, আলুটা এখানে হচ্ছে 70 টাকা কেজি। হ্যাঁ। আমরা যেটা আলু খাই নর্মালি, হ্যাঁ। হয়তো মেনল্যান্ড, আমি তো মেনল্যান্ডের রেটটা আমি জানি না ওটা, আমি থেকে আইল্যান্ড এমনি দাম বেশি। ওখানে কি কোনো আবাদ হয় না? আইল্যান্ডের সব জিনিস কৃষি আবাদ হয়, কৃষি আবাদ হয়? স্পেনে অনেক জায়গায় হয়, বাট আমাদের যে আইল্যান্ড থাকে সব বাইরে থেকে খাওয়া আসে। ওটা দ্বীপ একটা। দ্বীপ। আচ্ছা, তাহলে ওখানে তোর মানে উৎপাদন হয় না, ওখানে বাইরে থেকে আসে। বাইরে থেকে, এই জন্য একটু দাম বেশি হবে। দাম যেহেতু বাইরে থেকে আসে না, টুরিস্ট এরিয়া তো, টুরিস্ট এরিয়া ট্যুরিজম, এই জন্য এটা বেশি হবে। বেশি হবে। আর মূলত যদি কম্পেয়ার করা যায় মেনল্যান্ডের সাথে, স্পেনের সাথে, আমি মনে করি বাংলাদেশের আলু এর দাম সেমই হবে, সেমই হবে। হ্যাঁ, সেমই হবে। যে আমরা হল্যান্ড আলুটা দেখি, ওখানেও 60 সেন্ট 70 সেন্ট, মানে হয়তো কিছু 10-15 টাকা কমে, কিন্তু ওদের তো আয় বেশি, আয় কম, ওই হিসাবে বাংলাদেশে বেশি বলা যাবে ওই হিসাবে। ওই হিসাবে। হ্যাঁ, আর যে আমার যেখানে থাকি যে জায়গাটায়, সেটা তো তুলনা করা যাবে না, কারণ এটা তো ট্যুরিজম এরিয়া, এটাতে তোর সব বাইরে থেকে খাওয়া আসে। যাক, তুই ওখানে ভালো আছিস, ভালো থাক। প্রতি বছরই তুই যখনই প্রতিবারে আসিস কিছু না কিছু নিয়ে আসিস আমাদের জন্য। হ্যাঁ, তো এর পরবর্তীতে যখন আসবি বা ওখানে গেলে, হ্যাঁ, যদি মনে করি কর্মসংস্থান বা বিদেশে যেতে যাচ্ছে, আমাদের পরিচিত অনেকেই,
হ্যাঁ, যদি তোর সেই অভিজ্ঞতা বা তোর একটু সময় দিয়ে যদি তাদের জন্য যদি আমরা একটা ভালো গাইডলাইন বা একটা যদি যেই ইয়েগুলো প্রসেসগুলো করতে হয়, এটার একটা সহায়ক ভূমিকা রাখা যায়। হ্যাঁ, তুই জানাবি, আমরা সেভাবে করে ইয়ে করবো, একটা কন্টেন্টও করবো। হ্যাঁ, এবং তুই তোর মতো করে যদি করিস তাহলে তো উপরে তেমনি হবে। আমি অবশ্যই করবো, আমার থেকে আমার এলাকায় কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে হবে। তুই যাবি কবে তাহলে, তোর ফ্লাইট কবে? আমি আগামীকাল যাচ্ছি। ফিয়ামানিল্লাহ, ভালোভাবে যা। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ নাকি, এবং মাসুমের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, মাসুম আমাদের সেই ছোটকাল থেকেই সে সৃজনশীল অর্থনৈতিক চর্চা করে আসতেছে, এরকম একজন বন্ধু এবং সফল মানুষ ওদিক থেকে, অর্থনৈতিক চর্চার দিক থেকে। আমরা যখন দেখা যেত যে বাসা থেকে টাকা নিয়ে যাই খরচ করতাম, তখন থেকে টাকা উপার্জন করে হ্যাঁ সে খরচ করতো, তাই না? এবং এবং এখনো মনে করছে তো সেদিক থেকে আমাদের থেকে সে অনেক আগে গেছে, এবং অবশ্যই তুই আরো বড় ব্যবসায়ী হবি, তাই না? এই দোয়া এবং শুভকামনা থাকলে। তো ভালো থাকিস নাকি? আল্লাহ হাফেজ।